নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। চলে এসেছি তোমাদের জন্য প্রাইমারি টেট পরীক্ষার একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। 2023 সালের প্রাইমারি টেট পরীক্ষায় বাংলা ব্যাকরণের কোন কোন ইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্ন আসতে পারে, আজকের এই ক্লাসে সেই সব ইম্পর্টেন্ট টপিক থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের এই ক্লাসটি যারা 2023 সালের প্রাইমারি টেট পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ আছেই, এবং তার সাথে যারা বাংলা এসএলএসটির পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকেই এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, আর এই রকমই খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। চলে যাই আমরা প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নলিখিত কোনটি সংবৃত স্বরধ্বনি? নিচের এই স্বরধ্বনিগুলির মধ্যে কোনটি হচ্ছে সংবৃত স্বরধ্বনি সেটি বলতে হবে। তো যারা পারবে অবশ্যই উত্তর কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ঘ, ই এবং উ। কেন বলা হচ্ছে সংবৃত স্বরধ্বনি? মনে রাখবে সংবৃত শব্দের অর্থ হচ্ছে কম খোলা, অর্থাৎ ই এবং উ এই স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট সংবৃত অবস্থায় থাকে, অর্থাৎ কম খুলে যায়, সবচেয়ে কম খুলে। এই জন্য বলা হচ্ছে এই দুটি স্বরধ্বনিকে সংবৃত স্বরধ্বনি। আর এ এবং ও এ দুটি স্বরধ্বনিকে বলা হয় অর্ধ সংবৃত স্বরধ্বনি। এর মানে হচ্ছে সংবৃত স্বরধ্বনির থেকে একটু বেশি খোলা। এ এবং ও এ স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট সংবৃত স্বরধ্বনির চেয়ে একটু বেশি খোলে, তাই এ এবং ও এ দুটি হচ্ছে অর্ধ সংবৃত স্বরধ্বনি। আর আ এটি হচ্ছে বিবৃত স্বরধ্বনি। বিবৃত কথার অর্থ হচ্ছে সবচেয়ে বেশি খোলা। আমরা যখন আ উচ্চারণ করি তখন আমাদের ঠোঁট সবচেয়ে বেশি খোলে, তাই আ হচ্ছে একটি বিবৃত স্বরধ্বনি। আর এ এবং অ এটি হচ্ছে অর্ধ বিবৃত স্বরধ্বনি, অর্থাৎ বিবৃতের চেয়ে কম খোলা। তাহলে ই এবং হ্রস্ব উ এ দুটি হচ্ছে সংবৃত স্বরধ্বনি। এ এবং ও এটি হচ্ছে অর্ধ সংবৃত স্বরধ্বনি। আ এটি হচ্ছে বিবৃত স্বরধ্বনি। এ এবং অ এ দুটি হচ্ছে অর্ধ বিবৃত স্বরধ্বনি। চলো 2 নম্বর প্রশ্নে। বাংলা ভাষায় নাসিক্য বর্ণের সংখ্যা কয়টি? খুবই সোজা প্রশ্ন। 3টি, 4টি, 5টি নাকি 6টি? প্রাইমারি টেট পরীক্ষায় শুধু কঠিন প্রশ্ন আসবে এমনটা কিন্তু নয়, সহজ কঠিন দুটোই কিন্তু আসবে। তাহলে তোমরা বলো এখন, বাংলা ভাষায় নাসিক্য বর্ণের সংখ্যা কয়টি? তো বাংলা ভাষায় নাসিক্য বর্ণের সংখ্যা হচ্ছে 5টি। নাসিক্য বর্ণগুলি কী কী? উ, ইয়, দন্তন্য, মূর্ধন্য এবং ম। এগুলি হচ্ছে নাসিক্য বর্ণ। তো এই বর্ণগুলিকে নাসিক্য বর্ণ কেন বলা হয়? কারণ হচ্ছে এই বর্ণগুলি যখন আমরা উচ্চারণ করি তখন মুখ মধ্যস্থ বায়ু শুধু মুখ দিয়ে না বেরিয়ে নাক দিয়ে অর্থাৎ নাসিকা দিয়েও বের হয়। এ কারণে এই বর্ণগুলিকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ। চলো 3 নম্বর প্রশ্নে। বাংলা বর্ণমালায় প্রতিটি বর্গের কত নম্বর বর্ণগুলি মহাপ্রাণ বর্ণ? প্রথম, দ্বিতীয়, প্রথম, তৃতীয়, তৃতীয়, পঞ্চম নাকি দ্বিতীয় ও চতুর্থ? তো মনে রাখবে বাংলা বর্ণমালার প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণটি হচ্ছে মহাপ্রাণ বর্ণ। তাহলে অপশান ঘ হচ্ছে সঠিক উত্তর। তাহলে বর্গের কত নম্বর বর্ণগুলি অল্প প্রাণ বর্ণ? তো মনে রাখবে
বর্গের প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ বর্ণ, দ্বিতীয় চতুর্থ মহাপ্রাণ এবং প্রথম তৃতীয় অল্পপ্রাণ। চলো 4 নম্বর প্রশ্নে, বাংলা বর্ণমালায় বর্গের কত নম্বর বর্ণগুলি অঘোষ বর্ণ? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দ্বিতীয়, চতুর্থ নাকি প্রথম ও চতুর্থ? তো মনে রাখবে বাংলা বর্ণমালার বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণটি হচ্ছে অঘোষ বর্ণ, আর ঘোষ বর্ণ কোনটি? তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। তো মনে রাখবে বর্গের প্রথম এবং দ্বিতীয় হচ্ছে অঘোষ বর্ণ এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম এটি হচ্ছে ঘোষ বর্ণ। চলো 5 নম্বর প্রশ্নে, অঘোষ বর্ণ যখন শিথিল উচ্চারণে ঘোষ বর্ণে পরিণত হয় তখন তাকে কী বলা হয়? ঘোষী ভবন, অঘোষী ভবন, ক্ষীণায়ন নাকি পিনায়ন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অঘোষ বর্ণ যখন শিথিল উচ্চারণে ঘোষ বর্ণে পরিণত হয় তখন তাকে বলা হয় ঘোষী ভবন। যখন অঘোষ বর্ণ ঘোষ বর্ণে পরিণত হয় তখন তাকে বলা হয় ঘোষী ভবন, আর ঘোষ বর্ণ যখন অঘোষ বর্ণে পরিণত হয় তখন তাকে বলা হয় অঘোষী ভবন। চলো 6 নম্বর প্রশ্নে, অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে কী বলা হয়? ক্ষীণায়ন, পিনায়ন, প্লুত স্বর নাকি কোনোটি নয়? অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে কী বলা হয়? তো মনে রাখবে অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে বলা হয় পিনায়ন। অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে বলা হয় পিনায়ন। মহাপ্রাণ বর্ণ যখন অল্পপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে বলা হয় ক্ষীণায়ন। চলো 7 নম্বর প্রশ্নে, বাংলা বর্ণমালায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি? 13টি, 25টি, 26টি নাকি 46টি? বাংলা বর্ণমালায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যায় 25টি। ক থেকে ম পর্যন্ত কয়টি বর্ণ রয়েছে? 25টি। এই 25টি বর্ণই হচ্ছে স্পর্শ বর্ণ। চলো পরবর্তী প্রশ্নে, বসতি থেকে বস্তি শব্দটিতে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? আদি স্বরলোপ, সম্প্রকর্ষ, অন্তঃস্বরলোপ নাকি মধ্য ব্যঞ্জন লোপ? তো মনে রাখবে আদি স্বরলোপ হচ্ছে শব্দের আদিতে কোনো স্বরধ্বনি লোপ পেলে হয় আদি স্বরলোপ, আর শব্দের শেষে যদি কোনো স্বরধ্বনির লোপ হয় সেটি হচ্ছে অন্তঃস্বরলোপ, আর মাঝখানে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে সেটি হয় মধ্য ব্যঞ্জন লোপ। তো বসতি থেকে বস্তি শব্দটিতে যে ধ্বনি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে সম্প্রকর্ষ। তো সম্প্রকর্ষটা কি? শব্দ মধ্যস্থ কোনো যদি স্বরবর্ণ লোপ পায়, শব্দের মধ্যে থেকে স্বরবর্ণের লোপ পেলে তাকে বলা হয় সম্প্রকর্ষ। তোমরা দেখতে পাচ্ছ দন্ত স এবং ত এর মাঝখানে ছিল অস্বরধ্বনি, এই স্বরধ্বনিটি লোপ পেয়ে পরিণত হয়েছে যুক্ত ব্যঞ্জনে। অস্বরধ্বনি লুপ্ত হয়ে দন্ত স এবং ত যুক্ত ব্যঞ্জনে পরিণত হয়েছে। তাই শব্দের মধ্যে থেকে যদি স্বরবর্ণের লোপ পায় সেটি হচ্ছে সম্প্রকর্ষ। চলো 9 নম্বর প্রশ্নে, দধি থেকে হয়েছে দই শব্দটিতে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, ব্যঞ্জন লোপ নাকি সমাক্ষর লোপ? তোমরা দেখে বুঝতে পারছো এখানে লোপ পেয়েছে ব্যঞ্জন ধ্বনি, এখানে ধ লোপ পেয়েছে, তাই এই শব্দটিতে যে প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে ব্যঞ্জন লোপ। চলো 10 নম্বর প্রশ্নে, মুক্তা থেকে হয়েছে মুকুতা শব্দে ধ্বনি পরিবর্তনের
যে রীতি কার্যকর হয়েছে তা হলো স্বরভক্তি, স্বরসঙ্গতি, অপিনিহিতি নাকি স্বরভক্তি। তো মুক্তা থেকে হয়েছে মুকুতা, এ শব্দের ধ্বনি পরিবর্তনের যে রীতি কাজ করেছে সেটি হচ্ছে স্বরভক্তি। স্বরভক্তি কি? দুটি যুক্ত ব্যঞ্জনের মাঝখানে একটি স্বরধ্বনির আগমন হয়ে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দেওয়ার রীতিকে বলা হচ্ছে স্বরভক্তি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক এবং ত এর মাঝখানে হ্রস্ব উ স্বরধ্বনির আগমন হয়েছে। এই স্বরবর্ণটি এসে ক এবং তকে আলাদা করে দিয়েছে, তাই এ শব্দের ধ্বনি পরিবর্তনের যে রীতি কাজ করেছে সেটি হচ্ছে স্বরভক্তি। চলো 11 নম্বর প্রশ্নে, বিলাত থেকে বিলেত শব্দে কোন প্রকার ধ্বনি পরিবর্তনের রীতি কার্যকর হয়েছে? স্বরভক্তি, স্বরসঙ্গতি, অপিনিহিতি নাকি অভিশ্রুতি? তো এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতি কাজ করেছে সেটি হচ্ছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কি? পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি অথবা পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনির পরিবর্তন হয়, তাকে বলা হচ্ছে স্বরসঙ্গতি। তোমরা এই শব্দটিতে দেখতে পাচ্ছ পূর্ববর্তী ই স্বরধ্বনির প্রভাবে পরবর্তী লয় আকার অর্থাৎ আ, এই আ স্বরধ্বনিটি পরিবর্তিত হয়েছে কিসে? এ স্বরধ্বনিতে। তাই এখানে কি হয়েছে? পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয়েছে, তো এই রীতিটাকে বলা হচ্ছে স্বরসঙ্গতি। চলো 12 নম্বর প্রশ্নে, বোনা থেকে হয়েছে বোনা শব্দে যে প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে তা হলো প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি নাকি অনন্য স্বরসঙ্গতি? বোনা থেকে হয়েছে বোনা শব্দে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? তো এখানে যে প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। মনে রাখবে পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে যদি পরবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয় সেটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি, আর পরবর্তী স্বরধ্বনির প্রভাবে যদি পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয় সেটা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। তোমরা এই শব্দে দেখতে পাচ্ছ পরবর্তী স্বরধ্বনি আয়ের প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি কী রয়েছে? হ্রস্ব উ, এটি পরিবর্তিত হয়েছে কিসে? ও স্বরধ্বনিতে, ওতে পরিবর্তিত হয়েছে। আয়ের প্রভাবে পূর্ববর্তী উ স্বরধ্বনি পরিবর্তিত হয়েছে কিসে? ওতে পরিবর্তিত হয়েছে, তাই এটি হচ্ছে পরাগত স্বরসঙ্গতির উদাহরণ। ভালো করে মনে রাখবে পরবর্তী স্বরধ্বনির প্রভাবে যদি পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয় সেটি হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। চলো 13 নম্বর প্রশ্নে, চম্পক থেকে হয়েছে চাঁপা শব্দে যে প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে সমী ভবন, বিষমী ভবন, নাসিক্যী ভবন নাকি শতনাসিক্যী ভবন? চম্পক থেকে চাঁপা, এখানে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? তো এখানে যে প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে নাসিক্যী ভবন। মনে রাখবে নাসিক্য ব্যঞ্জন উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম এ বর্ণগুলি লোপ পাওয়ার ফলে যদি পূর্ববর্তী স্বরধ্বনি সানুনাসিক হয়ে যায় তাকে বলা হয় নাসিক্যী ভবন। নাসিক্য ব্যঞ্জন উ, ইয়, দন্তন্য, মূর্ধন্য, ম এ বর্ণগুলি লোপ পাওয়ার ফলে পূর্ববর্তী স্বরধ্বনি সানুনাসিক অর্থাৎ চন্দ্রবিন্দু চলে আসবে, তো এর রীতিকে বলা হচ্ছে নাসিক্যী ভবন। আর সমী ভবনটা কি? শব্দের মধ্যে যখন দুটি আলাদা বর্ণ উচ্চারণের সুবিধার্থে একই বর্ণে পরিণত হয় সেটা হচ্ছে সমী ভবন। যেমন চন্দন থেকে চন্দন, এখানে দন্তন্য এবং দ
দুটি পৃথক পৃথক বর্ণ উচ্চারণের সুবিধার্থে দুটোই দন্ত নয় পরিণত হয়েছে। আর বিষমী ভবনটা কি? বিষমী ভবন হচ্ছে সমী ভবনের ঠিক উল্টো। সমী ভবনে কী হয়েছে? দুটি পৃথক পৃথক বর্ণ একই বর্ণে পরিণত হয়েছে। আর বিষমী ভবনে দুটি যদি একই বর্ণ থাকে, একটি কিন্তু বদলে যাবে অন্য বর্ণে। যেমন শরীর থেকে শরীর, লাঙ্গল থেকে নাঙ্গল। তোমরা দেখতে পাচ্ছ দুটি একই বর্ণের মধ্যে একটি বদলে যাচ্ছে অন্য বর্ণে। আর শতনাসিকী ভবনটা কি? নাসিক্য ব্যঞ্জন ছাড়াই যদি কোনো স্বরধ্বনি স্বতঃস্ফূর্তভাবে সানুনাসিক হয়, সেটা হচ্ছে শতনাসিকী ভবন। যেমন হাঁস থেকে হাঁস, এ শব্দে দেখো কোনো নাসিক্য ব্যঞ্জন নেই, তবু এখানে পূর্ববর্তী স্বরধ্বনি সানুনাসিক হয়ে গেছে। তো এই রীতিকে বলা হচ্ছে শতনাসিকী ভবন। নিচের কোন সন্ধি বিচ্ছেদটি ভুল? নিচের কোন সন্ধি বিচ্ছেদটি ভুল রয়েছে সেটি বলতে হবে। তো এখানে যে সন্ধি বিচ্ছেদটি ভুল রয়েছে সেটি হচ্ছে অপশান ক। এখানে দীর্ঘ ইর জায়গায় হবে হ্রস্ব ই। চলো পরবর্তী প্রশ্নে। ভানুদয় শব্দের সন্ধি হয়েছে কোন বর্ণের সাথে কোন বর্ণের? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ, হ্রস্বউর সাথে হ্রস্বউর। 16 নম্বর প্রশ্ন শব্দ ভাণ্ডার থেকে। খালাস কোন শব্দ? পর্তুগিজ, দেশি, ফার্সি নাকি আরবি? খালাস কোন শব্দ? তো খালাস হচ্ছে আরবি শব্দ। 17 নম্বর প্রশ্ন বরখাস্ত কোন শব্দ? আরবি, ফার্সি, দেশি নাকি পর্তুগিজ? তো বরখাস্ত এটি হচ্ছে ফার্সি শব্দ। চলো 18 নম্বর প্রশ্নে। হাঁসজারু শব্দটি হলো মুন্ডমাল শব্দ, নব্য শব্দ, জোর কলম শব্দ নাকি লোক নিরুক্তি? তো হাঁসজারু এটি হচ্ছে জোর কলম শব্দ। জোর কলম শব্দ কি? দুটি ভিন্ন শব্দ বা দুটি ভিন্ন শব্দের অংশ বিশেষ যুক্ত হয়ে যখন একটি নতুন শব্দ তৈরি করে, সেটিকে বলা হচ্ছে জোর কলম শব্দ। তোমরা এখানে দেখতে পাচ্ছ হাঁস, এই শব্দের সাথে সজারুর শুধু জারু যুক্ত হয়েছে। হাঁস এবং জারু এই দুটি যুক্ত হয়ে হয়েছে হাঁস জারু, তাই এটি হচ্ছে জোর কলম শব্দ। আর মনে রাখবে, যদি বাক্যাংশের প্রথম অক্ষরগুলি নিয়ে একটি শব্দ গঠিত হয়, তখন সেটিকে বলা হচ্ছে মুন্ডমাল শব্দ। যেমন ভেরি ইম্পর্ট্যান্ট পারসন, ভেরি এটার ভি নেওয়া হলো, আর ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট আই, এবং পারসন পারসনের পি নেওয়া হলো, তাই এটি হচ্ছে মুন্ডমাল শব্দ। আর লোক নিরুক্তি কি? সাধারণ মানুষ যখন নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো শব্দ সৃষ্টি করলে এবং সেই শব্দ যদি ব্যাপকভাবে ব্যবহার করা হয়, সেটিকে বলা হচ্ছে লোক নিরুক্তি। মানে কোনো শব্দ যখন সাধারণ মানুষ নিজের বুদ্ধি দিয়ে তৈরি করে এবং সেই শব্দটি যখন বৃহৎ সংখ্যক লোকের মধ্যে ব্যাপকভাবে ব্যবহার করা হয়, সেই শব্দটাই বলা হচ্ছে লোক নিরুক্তি। যেমন বাটাভিয়া দেশের লেবুকে এ দেশের লোক কি বলে? বাতাবি লেবু। যেমন শোভন পাপড়ি, এটিকে লোক কী বানিয়ে দিয়েছে? সোন পাপড়ি। তো এই ধরনের শব্দগুলিকে বলা হচ্ছে লোক নিরুক্তি। চলো পরবর্তী প্রশ্নে। শোচনীয় শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়টি হলো, কোনটি হবে শোচনীয় শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়?
তো শোচনীয় শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়টি হয়ে যাবে অপশান খ, সুচ যোগ অনীয়। চলো 20 নম্বর প্রশ্নে, এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এ বাক্যে এভারেস্ট হল সংজ্ঞাবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য নাকি ভাববাচক বিশেষ্য? তো এভারেস্ট এটি হয়ে যাবে সংজ্ঞাবাচক বিশেষ্য। তোমরা মনে রাখবে যে বিশেষ্য পদে কোনো নির্দিষ্ট করে নাম বোঝাবে। নাম বলতে যে কোনো কিছুর নাম হতে পারে, যেমন নির্দিষ্ট ব্যক্তি, স্থান, দেশ, নদী, পর্বত, সমুদ্র, গ্রন্থ, কোনো প্রতিষ্ঠান ইত্যাদির বিশেষ নাম বোঝায়। তো এ ধরনের বিশেষ্যকে বলা হয় সংজ্ঞাবাচক বিশেষ্য। আর গুণবাচক বিশেষ্য কি? যে বিশেষ্য পদে কোনো প্রাণীর বা বস্তুর দোষ, গুণ, ধর্ম, প্রকৃতি ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। আর বস্তুবাচক বিশেষ্যে কোনো জিনিসের নাম বোঝাবে, যেমন ইট, মাটি, পাথর, কলম। আর ভাববাচক বিশেষ্যে মনের কোনো বিশেষ ভাবকে বোঝায়, যেমন ক্রোধ, নৈরাশ্য, আনন্দ, বেদনা, এগুলি বিশেষ ভাবকে বোঝায়। চলো পরবর্তী প্রশ্নে, সভায় বক্তারা নিজ নিজ অভিমত প্রকাশ করলেন। নিজ নিজ কোন প্রকার সর্বনাম? ব্যক্তিবাচক, নির্দেশক, অনির্দেশক, আত্মবাচক? নিজ নিজ এটি কোন প্রকার সর্বনাম? তো নিজ নিজ এটি হচ্ছে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনামে কারো সাহায্য না নেওয়ার ভাবটি বিশেষ জোরের সাথে বোঝানো হয়, যেমন নিজ নিজ, আপনা আপনি, আপনারা, নিজেদের, আপন, ঠিক এরকম বোঝাবে। চলো 22 নম্বর প্রশ্নে, ঝড় থামলে আমরা দরজা খুললাম। এ বাক্যে ঝড় হলো প্রযোজ্যকর্তা, প্রযোজককর্তা, নিরপেক্ষকর্তা নাকি ব্যতিহারকর্তা? ঝড় এখানে কোন প্রকার কর্তা হবে? তো ঝড় হয়ে যাবে এখানে নিরপেক্ষকর্তা। নিরপেক্ষকর্তা কি? বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক যদি কর্তা থাকে, তো সেই অসমাপিকা ক্রিয়ার কর্তাটি হচ্ছে নিরপেক্ষকর্তা। তোমরা এখানে দেখতে পাচ্ছ সমাপিকা ক্রিয়া কি রয়েছে? খুললাম। আর অসমাপিকা ক্রিয়া কোনটি রয়েছে? থামলে। তো এই থামলে অসমাপিকা ক্রিয়ার কর্তা রয়েছে ঝড়। এই ঝড়টি হচ্ছে নিরপেক্ষকর্তা। মনে রাখবে বাক্যে অসমাপিকা ক্রিয়া ও সমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত হয় না, নিরপেক্ষ হয়ে পড়ে। সেই জন্যই অসমাপিকা ক্রিয়ার কর্তাটি হচ্ছে নিরপেক্ষকর্তা। চলো পরবর্তী প্রশ্নে, পড়ুয়া তখনও চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে। পড়ুয়া হলো কোন প্রকার কর্তা? ব্যতিহার, সহযোগী, প্রযোজক নাকি সমধাতুজ কর্তা? তো পড়ুয়া এটি হচ্ছে সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা কি? ক্রিয়াপদটি যে ধাতু থেকে গঠিত, সে ধাতু থেকে যদি কোনো বিশেষ্য পদ ওই ক্রিয়াটির কর্তা হয়, তাকে বলা হয় সমধাতুজ কর্তা। এখানে ক্রিয়া কি রয়েছে? পড়ছে। এ পড়ছে, এই ক্রিয়াটি পর ধাতু থেকে গঠিত হয়েছে, আর এই পর ধাতু থেকেই গঠিত হয়েছে পড়ুয়া কর্তাটি। তাই বুঝতে পারছো ক্রিয়া এবং কর্তা দুটোই একই ধাতু থেকে গঠিত হয়েছে। তো এই ধরনের কর্তাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। চলো 24 নম্বর প্রশ্নে, আমারে করিল বিধি ভিক্ষুকের প্রতিনিধি। আমারে কোন কারক হবে? কর্তৃকারক, কর্মকারক,
করণ কারক নাকি অধিকরণ কারক? তো আমারে হয়ে যাবে কর্মকারক। চলো পরবর্তী প্রশ্নে, শিকারি বেড়াল গোঁফে চেনা যায়। গোঁফে কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, করণ কারক নাকি অধিকরণ কারক? গোঁফে মানে গোঁফের দ্বারা চেনা যায়, তো দ্বারা দিয়া বোঝাচ্ছে এখানে, তাই এটি হয়ে যাবে করণ কারক। চলো পরবর্তী প্রশ্নে, ও মূর্খ কি প্রকারে বলিবে। মূর্খ এটি কোন প্রকার বিশেষণ? সর্বনামের বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, বিশেষণের বিশেষণ নাকি সংজ্ঞাবাচক বিশেষণ? তো মূর্খ এটি হয়ে যাবে সর্বনামের বিশেষণ। ও হচ্ছে এটি সর্বনাম, এর বিশেষণ মূর্খ, তাই এটি হচ্ছে সর্বনামের বিশেষণ। আর মনে রাখবে কোনো সর্বনাম পদ যদি বিশেষণ রূপে ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনামীয় বিশেষণ। চলো 27 নম্বর প্রশ্নে, বিন্দু বিসর্গ কোন সমাস? বহুব্রীহি, কর্মধারয়, তৎপুরুষ নাকি দ্বন্দ্ব? তো বিন্দু বিসর্গ এটি হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। বিন্দু ও বিসর্গ। পরবর্তী প্রশ্ন, মধুকমালা কোন সমাস? কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ নাকি সম্বন্ধ তৎপুরুষ? তো মধুকমালা এটি হয়ে যাবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। ব্যাসবাক্য কী হবে? মধুকের মালা। চলো 29 নম্বর প্রশ্নে, বাঘ আর সিংহের মধ্যে খুব রেষারেষি। এখানে আর হলো সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, সংকোচক অব্যয় নাকি ব্যতিরেকাত্মক অব্যয়? তো আর এটি হয়ে যাবে সংযোজক অব্যয়। আর এই অব্যয়টি বাঘ এবং সিংহকে যুক্ত করেছে। বাঘ এবং সিংহ এই দুটি শব্দকে যুক্ত করেছে কি? আর এই অব্যয়টি। চলো 30 নম্বর প্রশ্নে, নিচের কোন বর্ণ বিশ্লেষণটিতে ভুল রয়েছে? কোন বর্ণ বিশ্লেষণটি ভুল? তো এখানে যে বর্ণ বিশ্লেষণটি ভুল রয়েছে সেটি হচ্ছে অপশান নম্বর গ। কী ভুল রয়েছে? তোমরা সকলেই জানো যুক্ত ব্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনি থাকে না, কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে স্বরধ্বনি দেওয়া হয়েছে অ, তাই এই বর্ণ বিশ্লেষণটি রয়েছে ভুল। তো আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাইমারি টেটের ক্লাসে।